জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার যত দর্শক রয়েছে তাদের সালাম নমস্কার ও শুভেচ্ছা। আর হইল ওই যে ডক্টর ইউনূস এবং ল্যাংড়া সুলাইমানের প্রতিবেশী রাশেদ ভাইকে আমার কি জানাবো আমি বুঝে উঠতে পারতেছি না, কারণ তিনি দুইজন বিখ্যাত লোকের প্রতিবেশী। তারে সালাম জানাবো না নমস্কার জানাবো না শুভেচ্ছা জানাবো বুঝে উঠতে পারতেছে না। ফ্রান্সের ভাষায় যদি এরপরে শিখাই দেন ওইটা আমি বলবো, ফরাসি ভাষা। যাই হোক, যে চীনের পাশে যাওয়ার পরেই, চীনের সাথে ধরম মহরম করার পরেই বাংলাদেশের কূটনীতিক পাড়া গরম হয়ে গেছে। এমনকি তারেক রহমান যতই গল্প করুক, জুলাই যোদ্ধাদের নিয়ে যতই অনুষ্ঠান করুক, তার কিন্তু পায়ের নিচে মাটি নাই। তিনি কিন্তু তার চেহারাটা দেখেন, তার চেহারা দেখলে মনে হয় না যে তিনি দেশের প্রধানমন্ত্রী। তার আচরণে মনে হয় না, তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু মনে হয় না। তার বডি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ওই কাপাসিয়ার ঘটি শৈলের মতো। আপনি ভালো করে খেয়াল করেন, আপনি খেয়াল করেন ভালো করে। সালাউদ্দিন সাহেব আজকে ঘোষণা দিয়েছে 50 বছর আওয়ামী লীগ আর কোনোদিন ফিরবে না, দিল্লিতে দাফন হয়ে গেছে। চালনে কয় শুই সাদা কেন তুই, বছরের পর বছর শিলং থাকলো, ভারতের থাকলো, সেখান থেকে আইসা বাংলাদেশের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। তো ফ্রান্স থেকে আমাদের হায়দ্রাবাদে তো এসে মন্ত্রী হতে পারে, আপনিও তো ঢাকা থেকে মন্ত্রী হয়ে যেতে পারেন, আমিও তো পাতালপুরি থেকে এসে যমুনার পার থেকে জিন্দাবির জামালপুরি মন্ত্রী হয়ে যেতে পারি। শিলং সালাউদ্দিন হইলে আমরা হইতে পারলে আমরা কেন পারবো না, আওয়ামী লীগ কেন পারবে না? মানে তিনি থাকলেন ভারতে, এসে মন্ত্রী হয়ে গেলেন, সেই লোকটাই বলতেছেন যে ভারতের দাফন হয়ে গেছে আওয়ামী লীগের। তো এগুলো কার দাপটে বলে আমরা জানি। খুঁটার জোরে পাঠা কুদে, কখনো আমেরিকার পাঠা খুঁটির জোরে কুদে, কখনো চায়নার খুঁটির জোরে কুদে। কিন্তু সালাউদ্দিন সাহেব যতই কুদাকুদি করুক, বাংলাদেশের 4 লক্ষ কোটি টাকা 5 লক্ষ কোটি টাকা বছরে কিন্তু ভারত চলে যাচ্ছে, ওটা তিনি ঠেকাইতে পারতেছেন না। আমাদের ভাবির পোলারা মিছিল করে ঠেকাইতে পারতেছে না, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, কোনোভাবেই ঠেকাইতে পারতেছে না। তেমনি চীন যে কথা বলেছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না, এই কথা বলার মাধ্যমে চীন কিন্তু অলরেডি বিদেশি শক্তি হিসেবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সে হস্তক্ষেপ করে ফেলেছে, অলরেডি সে করে ফেলেছে। মানে তিনি আলহাম বিসমিল্লাহ করছেন। জি, এই প্রশ্নটাই কিন্তু আমি করতাম, আপনি অলরেডি আলোচনায় নিয়ে আসছেন। তো চীন নিজেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, আবার বলছে আমাদের লোকের হস্তক্ষেপ করলে সেটা মেনে নিবে না, মেনে নিবে না। ওই যে বিষয়টা এরকম, আমাদের এলাকার মুরব্বী ছিল, তাই সে রাস্তাতে যাইতে গুতা দিত, আমরা বলতাম চাচা গুতা দেবো কেন, তোর কই গুতা দিলাম, আরেকটা গুতা দিয়ে তোর কই গুতা দিলাম, আমি চাচাই আবার গুতা দিলে আরেকটা গুতা দিয়ে তোর কই গুতা দিলাম। চাইনা এরকম করতেছে, গুতা মাতা স্যার করতেছে, কেউ গুতা দিতে পারবে না, সে নিজেই গুতাগুতি করতেছে, এটা হাস্য করবে। এই কথা বলার মাধ্যমেই সে চায়না অলরেডি, চাইনিজ কর্তৃপক্ষ, চাইনিজ অফিসিয়াল বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বা সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এগুলো বললে তো হবে না, বরং এখন এই কথার কারণে মানে যে কয় পাগলা নৌকা যেন ডুবাস, এখন যে সমস্ত বিদেশি শক্তিগুলো বাংলাদেশে হস্তক্ষেপ করার কথা ছিল, তারা এখন তার মতো প্রকাশ্যে চলে আসবে। তারপর আমার আপনি দেখতে পেলেন আজকে দক্ষিণ প্লাজায় মার্শাল্লাহ জামাত বিএনপি মিলে আমেরিকার স্বাধীনতা 250তম নাকি কততম স্বাধীনতা দিবস পালন করতেছে। আমার খুব হাসি আসছে, খুব মজা লাগবে। আমরা তো এখন আমেরিকার 52তম নাকি 53তম প্রদেশ হয়ে গেছি। তারপরে ওই যে হায়দর ভাইয়ের 2 প্রতিবেশীর সুবাদে আমরা ফ্রান্সের হয়ে যাব। তারপরে আমরা ইলিয়াসের সুবাদে আমেরিকা হয়ে গেছি। তারপরে আমরা আমার ভাবির পোলাদের জন্য কখনো তুরস্ক হয়ে যাব, কখনো পাকিস্তান হয়ে যাবো, শুধু বাংলাদেশটা থাকবো না। এই হচ্ছে সমস্যা। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আমার প্রিয় শেখ ফরিদ ভাই। ফরিদ ভাই, ওই যে ট্যাক্সির মধ্যে লেখা দেখছেন না যে আমি ছোট, আমাকে মেরো না। দেখেন ভাই, আমি আপনাদের দুজনের চেয়ে ছোট। দেখেন মাসুদ ভাই লম্বা, আপনি লম্বা, আমি একটু বাইট থাকি, আমি ছোট, আমাকে মেরো না ভাই। মাসুদ ভাই, আপনি যে কথাটা কইলেন, আমেরিকা কয় যে চায়নার লগে যাইতে পারবি না, আবার চায়না উল্টে কয় যে এই তোমার দেশে অন্য কারো হস্তক্ষেপ মানবো না। ঘটনা হচ্ছে দুইটাই এসেছে ক্রিমিনাল। ওই যে মাইয়ার বাপ মাও ক্রিমিনাল, পরকীয়া প্রেমিকা ক্রিমিনাল, এখানেও 2টা ক্রিমিনাল। তুই কব যে বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ মানবি না, তো তুই কে? তুই তো হস্তক্ষেপ করতে হস পয়লা আমেরিকা। আবার চাইনায় কব যে তোরাও মানবি না, তো তোরা কে? দোনোটাই তো একই। এইখানে আসলে খেলা যে কি চলতেছে, ওই যে কার পাশা যাচ্ছে কার চ্যানেলে, এইটা কেউ বুঝতেছে না। আর বাংলাদেশ এখন যে গরিবের ভাবি, আমার ভাই যেমন কয় আর কি, জামালপুরের ভাই যেমন কয় আর কি, গরিবের ভাবি এখন ওই যে সবাই বয়ে গেছে, সব জায়গায় শুইতে। খেলা দেখতে থাকেন। এই যে আজকে যেমন ওইটা দেখলেন, ওই যে কি বলে দক্ষিণ প্লাজায় আমেরিকার জন্মবার্ষিকী, আবার ওইদিকে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল কিন্তু ইরানের খোমেনির জানাজা লাইভ দেখাইতেছে। এত কিছুর পরে একটা কথা কই, আমাকেও মধ্যে তো খুব মুসলমানিত্ব আছে না, আমরা খুব মুসলিম, সবকিছু দাঁড়াইয়া যায় ইসলামের নাম শুনলে। এই যে ওয়ার্ল্ড কাপ খেলার সময় ফিফা যদি কয়
যে ভাইয়ারা তোমরা যে যেই দেশ সমর্থন করবা তারে সেই দেশের ভিসা দিয়া 3 মাসের জন্য লইয়া যাবো খেলা দেখাইতে। সব শালাই দেখবেন যে তখন আর্জেন্টিনা, ব্রাজিল, সৌদি আরব, মরক্কো বাদ দিয়া আমেরিকার, ইউরোপের দেশ ধরবো। আমরা এইসব দেশ পছন্দ করি, বুঝছেন নি? তখন কেউ সৌদি আরব যাইতে চাইবো না, সৌদি আরব তখন আর প্রিয় হবে না, তখন ইসলাম জিন্দা হবে না। মরক্কো, আলজেরিয়া এগুলো হবে না, তখন আমেরিকা, তখনই হয়ে যাবে অস্ট্রিয়া, জার্মান, ফ্রান্স। তখন আর কেউ ব্রাজিল আর আর্জেন্টিনা করবে না, ওখানে যায় কাম। আমরা হচ্ছে ওই জাত, আমরা ওই যে গুয়ের ভিতরে একটা বললে এটাও জিব্বাদি টাইম না। আর এখানে তো ভাই ডলারের খেলা চলতেছে, দেখতে থাকেন কতদিন চলে ডলারের খেলা। কি কি বেইসা শেষ পর্যন্ত যে একটা নাটক দেখছিলাম ছোটবেলায়, ইয়ে ভাই ফরিদ ভাই ও মাসুদ আমি বলতে পারেন যে একটা নাটকে ওই হেরা মামা ভাই না দুইজন পরে পুকুরে জয়মা কয় স্যার আমি আমার আন্ডারওয়্যারটা বেশি, কয় কেন? কয়েছে না আন্ডারওয়্যার তো পইরা এটা বেচা দিতে পারবো, সৈয়দ বংশের আন্ডারওয়্যার বেশি। কয়েছে তুই পরনে তার কিছু নেই, আমি তো পানির তলায় আছি, কিছু দেখা যায় না। সব তো সরে নিয়ে গেছে, এখন খানার জন্য আন্ডারওয়্যার সহ বেচবো কয়দিন পর, বেশি দিন নেই। একটু দেখতে থাকেন কি কি হয়। কি করেন ফরিদ ভাই? জি, আমি আপনার সাথে অনেকটাই একমত। মন্ত্রী মিনিস্টার দরকার না, এখন আমরা খেলা দেখি। জি জি, খেলাই দেখতে থাকি। ফলাফল ওই যে বললাম তো যে বাংলাদেশ এখন গনিমতের মাল, যে যেভাবে টানা হেঁচড়া করতেছে, যে যেভাবে ভোগ উপভোগ করবে, কিছুই করেন নাই আমাদের। কিন্তু সমস্যা হলো যে শিল পাটায় ডলাডলি বাংলাদেশ নামক মরিচের কর্ম হবে সারা। আমরা দেখেছি যখন পরাশক্তিগুলো এরকম তৃতীয় বিশ্বের কোনো দরিদ্র দেশকে নিয়ে টানাটানি করে, তখন সেই দেশটা যুদ্ধ, দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, দারিদ্র এইসবের মুখোমুখি হয় এবং হচ্ছে, ইতিহাস তাই বলে। আর এই বাংলাদেশটা তখন হয়ে যাবে, বাংলাদেশটা আরো বেশি বিপজ্জনক হয়ে যাবে। কারণ এখানে 18 কোটি মানুষ। পুরো মধ্যপ্রাচ্যের মানুষের সংখ্যা কত? মধ্যপ্রাচ্যের যদি আপনি ইরান সহ, ইরানকে যদি বাদ দেন 21টা দেশ, 21 দেশের লোক সংখ্যা কত? তাতেই পৃথিবী অস্থির হয়ে গেছে। গাজাতে 18 লক্ষ মুসলমান, তাতেই পৃথিবী অস্থির। বাংলাদেশে কিন্তু 18 কোটি। তাহলে শুধু বাংলাদেশ তো অস্থির হয়ে যাবে তা কিন্তু না, পুরো দক্ষিণ এশিয়া অস্থির হয়ে যাবে। আর এটাই কিছু কিছু পরাশক্তি চাচ্ছে। কেউ যে চাচ্ছে, কেউ পরিস্থিতির শিকার হয়ে মেনে নিতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা পৃথিবীর জন্য ভালো হবে না। এই 18 কোটি বাংলাদেশের জন্য তো ভালো হবেই না। এই বাংলাদেশের মানুষ এখনই ইতালি যাইতে, লিবিয়া যাইতে পানির জাহাজে মরে, মালয়েশিয়া মনে আছে কি শত শত রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার সময় মারা গেছে, থাইল্যান্ড যাওয়ার সময় মনে আছে কত রোহিঙ্গা যে ডুবে মারা গেছে, ওটা হিসাব কিন্তু কেউ দেয় না। তো এরকম এই বাংলাদেশে 18 কোটি মানুষ কোথায় যাবে? ভারত তার বর্ডার সিল করে দিবে। কারণ আপনি যত কিছুই বলেন, ওই 1 কোটি যখন যুদ্ধ বাজবে তখন আপনি ভারতে ঢুকতে পারবেন না। যদিও বাংলাদেশের মানুষ খাদ্যের অভাবে, নিরাপত্তার অভাবে ভারতে ঢুকে পড়বে, এটা ভারতের জন্য সমস্যা। ভারত তখন বর্ডার সিল করে দেবে। কত মানুষ পাচার হয়ে যাবে, কত নারী শিশু পাচার হয়ে যাবে, কত মানুষ বঙ্গোপসাগরে ডুবে মরবে, কত মানুষ যুদ্ধের নামে, গৃহযুদ্ধের নামে মারা যাবে। সেগুলো আমি চাই না এগুলো ঘটুক, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশ ওই দিকে যাচ্ছে, আমরা ওই দিকে যাচ্ছি। আপনি যেটা বললেন যে করিডোর মানবী, আপনি জাতিসংঘের কথা বলেছে, সেটা আমরা জানি। কিন্তু আমরা জানি জাতিসংঘ আর আমেরিকা টাকার এই পিটার পিট, এটা আমরা সবাই জানি। মনে করেন যে জায়গায় আমি যেতে পারবো না, আইনগত বাধা আছে, সে জায়গায় আপনার নামে আমি গেলাম। যে জায়গায় রাশেদ হায়দার ভাই যেতে পারবে না, সেইখানে যেমন রাশেদ হায়দার ভাই চালিত বাংলাদেশে ভোট দিতে পারবে না, উনি ফ্রান্সের নাগরিক। এখন উনি বললেন যে আমার হোমন্দিতে ইলেকশন করতেছে, 2টা জাল ভোট দিয়ে আসেন। তা আমরা 2জন গেলাম, জাল ভোট দিয়ে আসলাম। ভোট তো দিলাম আমরা, কিন্তু কাজটা কার হইল? কাজটা রাশেদ ভাই। তো ওই রকম এই দেশে ওই জাতিসংঘ যে কাজটা করে, জাতিসংঘের নামে জাতিসংঘ, জাতিসংঘের মা বাপটা কে? জাতিসংঘের মাও আমেরিকা, জাতিসংঘের বাপও আমেরিকা, জাতিসংঘের পোলাপানও আমেরিকা। তো আপনি তো তার বিরুদ্ধে কে খার, মানে কোন দিকে আপনি যাবেন? ওই জাতিসংঘ বলেছিল মানবিক করিডোর দিতে, এমনকি এখনো বলেছে যে যেন আরো রোহিঙ্গার জন্য জায়গাও চেয়েছে আমেরিকা, জাতিসংঘ চেয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন যিনি দেখেন তিনি চেয়েছেন। অন্যদিকে সৌদি আরব, এই যে বললাম না যে সব আমরা গণিমতের মাল, সৌদি আরব আবার বাংলাদেশের ঘেঁটি ধরে বলছে যে তাড়াতাড়ি রোহিঙ্গাদের পাসপোর্ট দাও। অদ্ভুত ব্যাপার, আমাদের জাতীয় পরিচয়পত্র নবায়ন করার নির্দেশ এসে গেছে, আর রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে দিলেন। এটা কি করে কি হয়? আপনি সংসদে বিল এনেছিলেন কোনো দেশের মানুষকে পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব দেওয়া। আপনি এটা সংসদে বিল আনতে হবে, সংসদ